জঙ্কুক ভাই দিয়েছে। জঙ্কুক তোকে নুপুর দিয়েছে? জঙ্কুক ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের নাম বলতাম আমি? এসরি মেসা তোর মনে আসেনি জঙ্কুকে বিদেশ যাওয়ার 6 মাস আগে তো ফালতু জানি নুপুরটি খুললা লয়ে গেছিলাম গা? হ্যাঁ মনে আছে। ওই নুপুরগুলো কোথায়? হে নুপুর আমার কাছেই আছে। সেদিনকা ইচ্ছা করে আমি তোর ফালতু নুপুরটি খুলি নাই। জঙ্কুকই কইছিল নুপুরটি খুললা লাইতাম। কেন খুলতে বলেছিল? আসলে হইছিল কি, তুই যখন নুপুরটি ফিঙ্গা দৌড়াদৌড়ি করতি, সেই নুপুরের গন্ধের শব্দ শুনলে নাকি জঙ্কুকের মাথা ব্যথা করতো। এর লেগে কইছে খুললা রেখে দিতাম। এর লেগেই তোর ফায়া নুপুর দেখা আমরা অবাক হয়ে গেছি যে। নুপুরের ঝনঝন শব্দে যেহেতু মাথা ব্যথা করতো, তাহলে এখন নিজের হাতে কেন পরিয়ে দিলেন? এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, নাকি আমার চাল চলন পর্যবেক্ষণ করার জন্য নুপুর কিনে দিয়েছেন? প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খেতে বসেছে জঙ্কুক। তে ইচ্ছে করেই আজ সেজে গুজে খেতে নেমেছে। জঙ্কুক এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল, কিছুতেই চোখ সরাতে পারছে না তের থেকে। ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো? কেন? আজকে আমাদের হবু এমপির জন্মদিন, উনি তোমাকে যেতে বলেছে। কখন যেতে হবে? 6টায়। আচ্ছা ঠিক আছে। তে খাবার টেবিলের সামনে এসে একটা চেয়ার টেনে জঙ্কুক ভাইয়ের বিপরীতে বসলো। বলছিলাম কি সুগা, তোদের হবু এমপি জঙ্কুককে চিনে কিভাবে? আসলে একটা জরুরি কাজে ভাইয়ার একটা প্ল্যান কাজে লেগে যায়। এমপি সাহেব আমাকে জিজ্ঞাসা করেছিল আমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে। তখন আমি ভাইয়ার কথা ওনাকে বলেছিলাম, তাই উনি খুশি হয়ে ভাইয়াকে যেতে বলেছে। জঙ্কুক, আমি কিন্তু তোমাকে আগেই সাবধান করেছি রাজনীতিতে তুমি জড়াবে না। আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে সুগাকে রাজনীতি নিয়ে বুদ্ধি দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন তুমি? আর এমপির জন্মদিনে যেতে এক কথা রাজি হলে কেন? তোমাদের কয়েক বছর যাবত একটাই সমস্যা, সুগা কেন রাজনীতি করে। মেন কথা হলো তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই সুগা রাজনীতি করুক। সুগা পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমার জানা। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, আর না হয় সাজেশন দেই এটা এভাবে না করে ওভাবে কর, এতটুকুই। তাছাড়া এমপির জন্মদিনে যাওয়ার অন্য কারণ আছে। কি কারণ শুনি? তোমরা এখন নামি দামি ব্যবসায়ী, একসময় তোমাদের ব্যবসা অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলেই সবকিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ারও প্রয়োজন হয়। সুগার যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতিই করুক, আমি ব্যবসা সামলাই। সুগা ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো। তে হা করে জঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কি দূরদর্শী চিন্তা ভাবনা। জঙ্কুক ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। দেখেছিস নিব্বারেন, জঙ্কুকের চিন্তা ভাবনা কত দূর। একদম আমার মতো আগে থেকেই ভেবেচিন্তে মাঠে নেমেছে। দেখতে হবে না ছেলেটা কার 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 আবার তোর নামজন কিছু না বলে খেয়ে চলে যায়। আমগো মান সম্মান রাখো আর না রাখো, জঙ্কুকের মান সম্মানটা রাখো। আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলের খাওয়া হয়ে গেলে একে একে সবাই উঠে যাচ্ছে। জঙ্কুক দিয়ে উঠতে যাবে তখনই চোখ পড়ে তের দিকে। মুখটা বন্ধ করতে মাছি ঢুকবে মুখে। ছি তে, এরকম নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে তোর একটু লজ্জা করলো না? জঙ্কুক ভাই না জানি কি ভাবলো। তে খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকি আর বড় আম্মু ঘুমাচ্ছে। তের মাও শুয়েছিল। তে সিঁড়ি দিয়ে নামার সময় নুপুরের শব্দে ঘর থেকে বের হয়ে আসলেন তের মা। এরপর থেকে খাবার বেড়ে দিল। তে চুপচাপ খাবার খাচ্ছে। এসেরি আমার কথা হুন, ফরালে ঠিক মতো কথা শুনতো। তে কোনো কথা না বলে উপর নিচ মাথা নাড়ালো শুধু। ওরে মারি, আর মাত্র কয়েকটা দিন, এরপরে তোর রেজাল্ট দিব, আর তারপরে ভর্তি পরীক্ষা লিখে যুদ্ধ শুরু হয়ে যাবো গা। বালা কইরা খানা দানা খাইয়া শক্তি বানা শরীর। তে খাওয়া শেষ করে টিভি রুমে বসে টিভি দেখছে। ইয়ঞ্জনি নিজের কাজ শেষ করে মেয়ের পাশে এসে বসলো। তে কিছুক্ষণ পর মায়ের উরুর উপর মাথা রেখে শুয়ে পড়লো। ইয়ঞ্জনিও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিকেলে গোসল করাতে চুলগুলো এখনো ভেজা। সারাদিন বাড়ির মধ্যে থাইকা বিকাল বেলা গোসল করিস কি রে? হ্যাঁ, ঠিক মতো গোসল না করলে তো অসুস্থ হয়ে যাবি গা, তখন তো পড়তেই পারতি না। তে চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। জঙ্কুক আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। ওরে মারি, জঙ্কুক বাবা এত তাড়াতাড়ি আইয়া ফেলেছে, কফি দিব খাইবা? ইঞ্জিনের উরুতে থেকে শুয়ে থাকতে দেখে বুকের ভেতর স্যাপ করে ওঠে জঙ্কুকের। মায়ের কথা শুনে তেও ঘাড় ঘুরে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে জঙ্কুক ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসলো। জঙ্কুক তাড়াতাড়ি করে তের কাছে এসে জিজ্ঞাসা করলো,
কি হয়েছে তোর? বলতে বলতে কপালে গালে গলায় হাত রাখলো একবার। জঙ্কুক ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠলো তে। জঙ্কুক হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? আরে দেখো না জঙ্কুক বাবা বাড়ির মধ্যে থেকেও অসময়ে গোসল করে, নিজের কোনো যত্ন নেয় না। মামুনি, একটু কফি করে দিবা প্লিজ? আচ্ছা তুমি একটু বউ, আমি লই আইতাছি কফি। তে নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বসে আছে। কি হয়েছে তোর? মন খারাপ? তে কোনো রকম এপাশ ওপাশ মাথা নাড়লো। কেউ বকেছে তোকে? না কেউ বকেনি। তাকা আমার দিকে। তে কাঁপা কাঁপা চোখে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, তে আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না। কাল থেকে বিকালে কোচিং এ যাবি। ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টা গোসল করবি। একটার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি। তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিং এ কথা বলে নেব। এতক্ষণে ইয়ঞ্জুনি কফি নিয়ে হাজির হলো। মামুনি, তে কাল থেকে 11টা গোসল করবে আর বিকালে কোচিং এ যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিক হয় তাহলে তুমি সঙ্গে সঙ্গে কল করে আমাকে জানাবে। এইটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে উপরে চলে গেল জঙ্কুক। তার হৃদয়টা দুভাগ হয়ে গেল জঙ্কুকের কথা শুনে। এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা, এখন তার জীবনেও তুফান চালাচ্ছে। জিমিন তো 10টার ব্যাচে যাবে, তে একা একা বিকালে পড়তে যাবে। ওখানে তো কাউকে চিনে না, ভাবতেই মনটা খারাপ হয়ে যায় তের। ইয়ঞ্জনি তেকে 1 কাপ কফি এনে দিল। কফি খেয়ে নিজের রুমের উদ্দেশ্যে যাওয়ার জন্য উঠতেই সিঁড়িতে দেখতে পায় ব্যস্ত পায়ে নামছে জঙ্কুক ভাই। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছে। এক পলক তাকাতেই তে থমকে দাঁড়ালো সিঁড়িতে। জঙ্কুক ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাতের আঙ্গুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে তের পাশ কাটিয়ে নেমে গেল। ওনার যন্ত্রণায় মনে হচ্ছে আমাকে পাবনা দিতে হবে। এমপির জন্মদিনের অনুষ্ঠানের শেষে সুগা বলল, ভাইয়া তুমি কি আমার বাইকে লিফট দিবা নাকি রিক্সা করে চলে যাব? আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। সুগা খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে জঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, তোর কাছে কি তের বান্ধবীর নাম্বার আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কেন ভাইয়া? তুই ওকে ফোন করে বলে দিস এর সাথে ওরও কোচিং এর টাইম চেঞ্জ করে বিকেলে করে দিয়েছি। তের একা একা যেতে ভালো লাগবে না। আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? তোর বোন ঠিক মতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়। এজন্য টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকে ওয়ার্নিং দিয়েছি। সুগা আর কিছু বললো না, চুপচাপ দুই ভাই বাড়িতে ঢুকে যে যার মতো রুমে চলে গেল। রাত 10টার দিকে সুগা জিমিনকে ফোন করে। কে বলছেন? আমি তের ভাই। জঙ্কুক ভাইয়া? ভাইয়া কেন তোমাকে কল দিবে? ভাইয়ার কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি যে তোমাকে কল দিবে? ভাইয়ার জীবনেও তোমাকে কল দিবে না। শুধু তুমি কেন, কোনো মেয়েকেই কল দিবে না। ও আপনি সুগা ভাইয়া? হ্যাঁ। কোনো দরকার আছে ভাইয়া? শোনো, তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে তের সাথে কোচিং করবে। এটাই জানানোর জন্য কল দিয়েছি। ভুল করে আবার সকালবেলা চলে যেও না। বাই। এইটুকু বলেই কল কেটে দিল সুগা। সাথে সাথে জিমিন থেকে ফোন করলো। এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবর নেই তোর। সেই যে জঙ্কুক ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও তো বললি না। সত্যি করে বল তো, কি অঘটন ঘটিয়েছিস তুই? আমি অঘটন ঘটাইনি, জঙ্কুক ভাই অঘটন ঘটিয়েছে। উনি আমার মনের ভিতরে ঢুকে আমার জীবনে 14টা বাজিয়ে দিয়েছে। আমার খাওয়া, গোসল, ঘুম সবকিছু নাজেহাল অবস্থা করে ফেলেছে। ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চলে যাচ্ছি। বারবার নতুন করে ক্রাশ খাই, কি করব বলতো? আপাতত তুই ঘুমা, বাই। তে ফেসবুকে ঢুকতেই সামনে আসলো জঙ্কুক ভাইয়ের 3 ঘন্টা আগে করা পোস্ট। জঙ্কুক ভাইয়ের পাশে নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখে মনে হচ্ছে শরীরে বড়লোক বড়লোক ভাব আছে। জঙ্কুকের সাথে মেয়েটাকে দেখে তের মাথায় রক্ত উঠে যায়। জঙ্কুকের পোস্টে মেয়েটা কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট। ইচ্ছে করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দেই। ইচ্ছে হলে বেড়াতে আসবেন আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। এর সাথে সাথে মেয়েটার আইডিতে ঢুকে দেখতে পেল 2 ঘন্টা আগে হবু এমপির সাথে পিক তুলে ক্যাপশন দিয়েছে বাবা মেয়ে। তের বুঝতে বাকি রইলো না এটা এমপির মেয়ে। তে রেগে জঙ্কুক ভাইয়ের আইডিতে ঢুকতেই দেখলো জাস্ট নাও একটা পোস্ট করেছে জঙ্কুক ভাই আর ক্যাপশনে লিখেছে, তেরি নজর নে ইয়ে কিয়া কর দিয়া, মুঝে সে হি মুঝকো জুদা কর দিয়া। এই গানের সুরটা পারি না বলে এভাবে বললাম। তোমরা যারা গানের সাথে দেখতে চাও তাদের জন্য শর্ট আকারে গান দিয়ে শর্ট ভিডিওতে আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নিও। তার মানে জঙ্কুক ভাই ওই মেয়েটার প্রেমে পড়েছে। কি এমন সুন্দরী মেয়েটা দেখতে হচ্ছে তো। বলেই তে ওই মেয়ের কমেন্টটা খুঁজতে লাগলো কিন্তু পেল না। তার মানে কমেন্টটা ডিলিট করে দিয়েছে জঙ্কুক ভাই। জঙ্কুক ভাই কি ওই মেয়ের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে? এদিকে জঙ্কুক বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে একটা ছবি জুম করে চোখগুলোর দিকে তাকিয়ে লুটগাই গানটা গাইছে। তো সুন্দরীরা, এই গানটাও সুর দিয়ে বলতে পারলাম না, তাই এটাকেও শর্ট আকারে শর্ট ভিডিওতে দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিও। এই দুটা গানে সুর যে পারি না এমনটা না, এডিট করা ভয়েসে গানটা বলে সুন্দর লাগবে না, তাই আর বললাম না।
প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে। সবার খাওয়া মোটামুটি শেষ, তে ইচ্ছে করেই অল্প অল্প খাচ্ছে। জঙ্কুক মোবাইলটা টেবিলের উপর একপাশে রেখে হাত ধোয়ার জন্য 3 থেকে 4 কদম যেতেই তে হাত বাড়িয়ে জঙ্কুক ভাইয়ের মোবাইলটা হাতে নেয়। তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটন চাপ দিতে ভুলে গেছে জঙ্কুক ভাই। হোম পেজে বসে আছে দুইটা হাতের ছবি, একটা বড় হাতের উপর একটা পিচ্ছি হাত। তে 1 সেকেন্ড তাকালো ছবিটার দিকে, কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না। তে তাড়াতাড়ি ফেসবুকে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে গিয়ে খুঁজতে লাগলো গত রাতে নীল জামা পরিহিত মেয়েটাকে। একটু নিচে যেতেই পেয়ে গেল। তে মেয়েটাকে ব্লক করে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোনটা আগের জায়গায় রেখে দিল। জঙ্কুক টেবিলের কাছে এসে মোবাইলটা হাতে নিয়ে তের দিকে তাকিয়ে বলল, যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না। বলে জঙ্কুক মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। আমি তো আপনার জন্যই বসে থাকি। আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান, দেখতেই পারি না, তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি। জঙ্কুক ভাইয়ের কথা মতো তে 11টার মধ্যে গোসল করেছে আজ। যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ, কারণ আজ থেকে একা একা টিউশনে আর কোচিং এ পড়তে হবে। তে এখানে আয়। তে অবাক হয়ে তাকিয়ে ছুটে গেল জিমিনের কাছে। তুই এই সময় টিউশনে কেন? আগের ব্যাচে পড়িসনি? কিভাবে পড়বো? তোর বেস্ট হয়েছি, তোর ভোগান্তিটা আমাকেই ভুগতে হবে। মানে কাল রাতে তোর ভাই সুগা কল দিয়ে আমাকে বললো তোর সাথে আমার টাইম নাকি পাল্টিয়ে দিয়েছে, আজ থেকে যেন বিকেল বেলায় আসি। তাহলে তুই জানাসনি কেন আমায়? আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। তোকে কিভাবে জানাবো? তুই তো জঙ্কুক ভাইয়ের ঘরে ডুবে আছিস। যা দুষ্টু, কি যে বলিস না তুই। দেখ না, আমার হিজাবটা জঙ্কুক ভাই কিনে দিয়েছে। শুধু এটাই না, মোট 30টা হিজাব আমাকে কিনে দিয়েছে, সাথে আমার পায়ের নুপুরগুলো। শুধু যে কিনে দিয়েছে এমনটা না, নিজের হাতে পরিয়ে দিয়েছে। দেখ সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু কাহিনী কি বলতো? ওই বেটা হঠাৎ করে তোর প্রতি এত মায়া দেখাচ্ছে কেন? কিছু বলেছে তোকে? হ্যাঁ বলেছে, আমি কোথায় যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নুপুর দিয়েছে। ও আচ্ছা, আমি তো ভাবলাম অন্য কিছু। টিউশন আর কোচিং শেষ করে তে বাসায় চলে আসে। কেটে গেল 10 থেকে 12 দিন। জঙ্কুকের সাথে তের প্রতিদিনই খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে তে আগে আসে, আবার মাঝে মাঝে জঙ্কুক আগে চলে আসে। তারপরও দেখা তো হয়। এতেই যেন তের মনে সারাদিন প্রশান্তি কাজ করে। জঙ্কুক বাড়ি ফেরে 11 বা 12টার দিকে। জঙ্কুকের বাইকের শব্দ পেলেই তে ছুটে যায় নিজের রুমের বারান্দায়। জঙ্কুক হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে, তে গভীর মনোযোগ দিয়ে দেখে সে দৃশ্য আর গুনগুন করে গান গায়। তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। জঙ্কুক বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে তে। এটাই যেন তের দৈনিক রুটিন। কেন জঙ্কুককে দেখে তার কোনো উত্তর নেই তের কাছে। জঙ্কুক ভাই কি শুধু তার ক্রাশ, নাকি সে জঙ্কুক ভাইকে ভালোবাসে, এর উত্তর নিজেও খুঁজে পায় না। তবে জঙ্কুক ভাইকে অসম্ভব ভালো লাগে। জঙ্কুক ভাইয়ের শীতল চাহনি বারংবার তের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে দেয়। 10 থেকে 12 দিন পর সকালবেলা জঙ্কুক জুসের গ্লাস হাতে নিয়ে দু চুমুক দিতেই নামজেন এসে বলে, জঙ্কুক, তোমাকে একটু চট্টগ্রামে যেতে হবে। কথাটা শুনে জঙ্কুক বিষম খেলো। আমি চট্টগ্রামে গিয়ে কি করব? আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে, কোম্পানির সিইও হিসেবে এখন তোমাকে সামলাতে হবে। জঙ্কুক এক পলক তের দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো, কবে যেতে হবে? আজ রাতে অথবা কাল চলে গেলে ভালো হবে। বলে নামজেন চলে গেল। ভাইয়া, তোমার কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাবো তোমার সঙ্গে? জঙ্কুক অগ্নিদৃষ্টিতে তাকালো সুগার দিকে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল। কেউ কিছু বুঝলো না, কিন্তু সুগা সশব্দে হেসে উঠলো। জঙ্কুক সুগাকে এভাবে হাসতে দেখে সুগার দিকে রাগী চোখে তাকালো। সুগা হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল। জঙ্কুক কোনো রকমে খাবারটা শেষ করে চলে গেল। এদিকে বান্টু আর সকিনা প্ল্যান করছে জঙ্কুক ভাইকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা সাজানি শামুক নিয়ে আসতে। আপু, তুমি ভাইয়াকে কি আনতে বলবা? আমার কিছু লাগবে না, তাই কিছুই আনতে বলবো না। রাত 10টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে জঙ্কুক। তাই রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হয়ে তে রুমের দরজার সামনে এসে থামলো। তে কোনো সাড়া নেই, তাই রুমের ভেতর ঢুকলো জঙ্কুক। শান্ত হয়ে এগিয়ে গেল তের কাছে। তের মুখের এক পাশ বিছানায় লেপ্টে আছে, ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। জঙ্কুক বিছানার এক পাশে বসলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে 2 থেকে একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ তের রুম থেকে চলে গেল। রাত 11টার দিকে সকিনা আসলো তেকে ডাকতে। আপু ওঠো, খাবে না? 11টা বাজে। তুমি কখন খাবে? আম্মু বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য, আমিও খাইনি। জঙ্কুক ভাই কি চলে গেছে?
হ্যাঁ, ভাইয়া তো 10টার আগে চলে গেছে। আমি আর বান্টু বলে দিয়েছি আমাদের জন্য যেন অনেক কিছু আনে। কেন যে শুইতে গেলাম, না ঘুমালে তো জঙ্কক ভাইকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম তাতে কি? জঙ্কক ভাই কি আমাকে বলে যেতে পারতো না? ও আপু, কি এত ভাবছো? চলো না আমরা খেতে যাই। আমার খিদে নেই, খাবো না। তুই খেয়ে নে, ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো। আর হ্যাঁ, লাইটটা অফ করে দিয়ে যা। সকিনা মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল। জঙ্কক ভাই তো আমাকে নিয়ে ভাবেই না, ভাবলে তো আমাকে ডেকে বলে যেত। তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি? আর কাঁদবো না আমি। বলেই আবারও ঘুমিয়ে পড়ল তে। ভোরবেলাও উঠলো না, 8টার উপরে বাজে, খাবার টেবিলেও আসেনি। বাধ্য হয়ে সবিন নিজেই গেল মেয়েকে ডাকতে। তে তখনও ঘুমে। বাবার ডাকে ঘুম ভাঙলো এবং 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে জঙ্কুক ভাই নেই দেখে মনটা খারাপ হয়ে গেল তের। কাকিমণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। চুপচাপ খেতে বসলো তে, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়লো। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়া মাথায় ঢুকছে না। মাথায় শুধু জঙ্কুক ভাই ঘুরছে। জঙ্কুক ভাই কেন বলে গেল না? এখন জঙ্কুক ভাই কোথায় আছেন, খেয়েছে কিনা, এসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পর পর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু জঙ্কুক ভাই অনলাইনে নেই। কোনো আপডেটও নেই। 10 মিনিট পর পর তে ফেসবুক চেক করছে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। সারাদিন গেল, এই পড়তে বসছে, এই আবার ফোন চেক করছে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়লো তে। জঙ্কুক চট্টগ্রামে এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে জঙ্কুকের আম্মু কল দিয়ে খোঁজখবর নিয়েছে ছেলের। এছাড়া জঙ্কুককে কাজের জন্য সুবিনও কল দিয়েছে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল জঙ্কুকের চট্টগ্রামে আসা। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে 2-1 বার বাসায় কল করে। আম্মু মামুনি সুগার সাথে কথা হয়। সকিন আর বান্টুর একই কথা, ভাইয়া কক্সবাজার যেও, আমাদের জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু তের কোনো খবর নেই। জঙ্কুক বিদেশে থাকাকালীন সুগার বাসা না থাকলে যে মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখতো, এখন জঙ্কুক চট্টগ্রামে। সুগার সকালে বের হয়ে পার্টি অফিসে চলে গেছে, রাত 10টার আগে ফিরবে না। বাচ্চা ছাড়াও সারাদিন অফিসে থাকে, তারপরও তেকে সারাদিনে খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয়, না হয় 3টা বা 4টার দিকে ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খেয়ে যায়, মাকেও ডাকে না। মাঝখান দিয়ে আয়ু এসে পড়িয়ে গেল। আয়ু পড়াতে আসলে পড়া শেষ করে অল্প কিছু খেয়ে আবার রুমে চলে যায়। মন মারা হয়ে থাকে সব সময়। জঙ্কুকের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে সকিনা আর বান্টুর কথা মতো কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি জঙ্কুক, এটাই জীবনে প্রথমবার। 5 স্টার হোটেলে রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে। কিছুক্ষণ পর সুগা ফোন করে জঙ্কুককে। ভাইয়া তুমি কোথায় আছো? কক্সবাজারে। কেন? একটু দরকার ছিল। বল। এমপির মেয়ে নাকি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো। আজ এমপির বাসায় গিয়েছিলাম, ওই মেয়ে তো বারবার তোমার কথা জিজ্ঞাসা করছিল, তুই কি বলেছিস? প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মানতে চাইছিল না। তাই বাধ্য হয়ে বলছি তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আবার কি হলো? এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমাকে জিজ্ঞাসা করে, তখন আমি কি বলবো? আর যদি মেয়ের কথা জানতে চায়, তাহলে কার কথা বলবো? প্রথমত এমপি কোনো সময় সব বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আর যদি শুনেছিল অন্য কাউকে পছন্দ করে, তাহলে তো আরো আগেই কিছু বলবে না। তারপরও যদি জিজ্ঞাসা করে ফেলে, তখন কি বলবো? বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক হয়ে আছে। তারপর তারপর আবার কি? বাকিটা আমি সামলে নিব। যদি ফোর্স করে, বেকুবের মতো কথা বলিস না সুগা। এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে, তার জন্য কি আমি আমার ভালোবাসাকে কোরবানি করবো নাকি আজব? আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে। রাখ। কল কেটে জঙ্কুক ডাটা অন করে ফেসবুকে ঢুকে এবং ব্লক লিস্টে গিয়ে দেখে ওই মেয়ের আইডিটা। আমি তো এই মেয়েটাকে ব্লক করিনি, তাহলে নিশ্চয় এটা তের কাজ। কিন্তু ও আমার ফোন পেলো কোথায়? কিছুক্ষণ পর জঙ্কুকের মনে পড়লো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে সেদিনই ব্লক করেছে। জঙ্কুক বুঝতে পেরে মুস্কি একটা হাসি দিয়ে আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবে কিভাবে এত ঝড়ঝাপটা? এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না। এরপর জঙ্কুক কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো এবং ভাই বোনদের জন্য কেনাকাটা করে হোটেলে ফিরে আসলো। কেটে গেল আরো 2 দিন। জঙ্কুক বাড়িতে নেই 6 দিন হয়ে গেল। তের মনে বিষণ্ণতা ছেয়ে গেছে। খায় না, ঠিক মতো পড়াশোনা করে না, মোবাইলে চাপে না, কথাও বলে না কারোর সাথে, শুধু টিউশন আর কোচিং এ যায়। আজ সকাল থেকে মনটা অনেক খারাপ তের। সুগা ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। আজকাল পার্টি অফিসে দৌড়াদৌড়িতে সুগা থেকে কিছু বলে না। তেকে এখন আর আগের মতো বকেও না। তে যেমন পাল্টে গেছে, তেমনই পাল্টে গেছে সুগা। তে খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো। আব্বু ভাইয়া কবে ফিরবে? কাম শেষ হইলে ফিরবো, এখনো কাম শেষ হয় নাই। তে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
কয়েকটা দিনেই জঙ্কুক ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে তেকে। টিউশন শেষ করে কোচিং এ গেল দুই বান্ধবী। তের মন খারাপ দেখে জিমিন বারবার জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর? তে শুধু মাথা নাড়ছে, একটাও কথা বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে, তে আবারও কান্না শুরু করলো। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারলো না তে। মাত্রা বেড়ে গেল কান্নার, শ্বাস নিতে পারছে না। তের এই অবস্থা দেখে আতকে ওঠে জিমিন, তেকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় তের। জীবন কোনোভাবেই শান্ত করতে পারছে না। 10 থেকে 15 মিনিট পর স্থির হয় তের কান্না। একটু কাঁদলেই তের শ্বাসকষ্ট শুরু হয়। জিমিন মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, আরে কি হয়েছে বলবি তো? এভাবে কান্না করছিস কেন? আমার খুব কান্না পাচ্ছে রে জিমিন। কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল। জানি না। রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে? বাসায় কেউ কিছু বলেছে তোকে? আমি জঙ্কুক ভাইকে অনেক মিস করছি রে জিমিন। উনি ফেসবুকেও আসেন না। আমি ওনাকে না দেখে ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। মিস করছিস তো কল দে। উনি কি আমার সাথে কথা বলবেন? উনি কথা বলবে কি বলবে না এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববে? নিবিতে, তুমি তো জঙ্কুক ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না। সামনে কিন্তু ভর্তি পরীক্ষা আছে। আমি জঙ্কুক ভাইকে ভালোবাসি। এইটুকু বলেই থেমে গেল তে। নাটা বলার খুব চেষ্টা করলো, কিন্তু বলতে পারলো না। জিমিন থেকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো। তে শান্ত হয়ে বসে আছে। তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি। এরপর তে বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে। তে মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে শুয়ে পড়েছে। ইয়ঞ্জন ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলো এবং তের পিঠে হাত রেখে আবার ঘুমিয়ে পড়লেন। অনেকক্ষণ কান্না করায় তেও ক্লান্ত ছিল, সেও মাকে জড়িয়ে ঘুমিয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পর তের ঘুম ভাঙে। ততক্ষণে ইয়ঞ্জনি সজাগ হয়ে গেছে, শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তে সচরাচর মায়ের কাছে শুতে আসে না, যখন খুব মন খারাপ থাকে তখনই আসে। তের ঘুম ভাঙতেই ইয়ঞ্জন তেকে জিজ্ঞাসা করে, ওরে মারি, এসে মেসা, তোর কি শরীর খারাপ নাকি? হ্যাঁ না। রেজাল্ট নিয়ে চিন্তা করতেছস? না। তে এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু জঙ্কুক ভাই কবে আসবে? কিরে ভাইয়ের লেগে ফ্যাটটা ফুইরা যাইতেছে না নাকি? হ্যাঁ, পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু। তেকে নীরব দেখে ইয়ঞ্জন বলল, দুপুরবেলা তো কথা হইলো আমার লগে, 2-4 দিন নাকি লাগবো। কথা হয়েছে শুনে সহসা তের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল, আম্মু জঙ্কুক ভাইকে কল দাও না প্লিজ। বিকালে তো কথা কইলাম, এখন আবার কল দিমু কি এর লেগে? হ্যাঁ, সারাটা মনে কামু ব্যস্ত আছে। প্লিজ আম্মু দাও না। ইয়ঞ্জন ফোনটা নিজের হাতে নিয়ে কল দিল জঙ্কুককে। লাউড স্পিকারে দিয়েছে। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আসসালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম আসসালাম জঙ্কুক বাবা, ব্যস্ত আছো নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ কিছুটা, কেন? তে শুনি একটু তোমার লগে কথা কইব। ঠিক আছে দাও। ইয়ঞ্জন তের দিকে ফোনটা এগিয়ে দিল। তে কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল, সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল। ওরে মারি, তে শুনি স্পিকারটা অফ করে দিল করে? হ্যাঁ, কি এমন কথা কইবে জঙ্কুক লাগে? বিয়ে শাদীর ব্যাপারে মনে কথা কইবার চাই। ওরে মারি, আমি আবার এটা কি চিন্তা করি? হ্যাঁ, সারা না বাই লাগে। বাই দূর লাগে সাসা তো বাই আফন বাই তো আর লাগে না। সারা তো বড় লোক আছে, বিয়ারে দিয়ে রাখলে ভালোই হইব। সি এটা কি চিন্তা করি আমি? হ্যাঁ, জিল খান জানতে পারলে তো আমার খান খান করে দিব। ওরে মারি। হ্যালো। হ্যালো কি রে, প্রথমে কল দিয়ে যে সালাম দিতে হয় এটাও জানিস না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জঙ্কুক ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিল। আমি আলহামদুলিল্লাহ। দুজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। জঙ্কুক নীরবতা ভেঙে রাজবাড়ি কণ্ঠে বলল, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনির ফোন থেকে দিতে হলো কেন? আপনার নাম্বার তো আমার কাছে নেই। জঙ্কুক এবার দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি এখন ব্যস্ত আছি, রাখছি। এই বলে কল কেটে দিল জঙ্কুক। তে আহম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল, বুঝে উঠতে পারলো না ব্যাপারটা। জঙ্কুক ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যি ব্যস্ত, এটা ভেবে পাচ্ছে না তে। ফোনের স্ক্রিনে বেশে আছে জঙ্কুক নামে সেভ করা নাম্বারটা। তে মনে মনে নাম্বারটা মুখস্থ করে মায়ের হাতে ফোনটা দিয়ে নিজের রুমের দিকে দৌড় দেয়। তে নিজের রুমে এসে ফোনে জঙ্কুকের নাম্বারটা তুলে আমার জঙ্কুক সাথে লাভ ইমোজি দিয়ে একটু দূরে ভাই লিখে সেভ করলো।
জঙ্কুক ভাইয়ের সাথে কথা বলেছে এই খুশিতে সারা বাড়ি ছুটছে তে। হঠাৎ আইয়ু আপু বাড়িতে ঢুকলো। তেকে এত হাসি খুশি দেখে আইয়ু অনেক খুশি হলো। এই এক সপ্তাহে আইয়ু যতদিন পড়াতে এসেছিল প্রতিদিনই তে মনমরা হয়ে বসে থাকতো। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আইয়ু বোঝালেও সাড়া নেই, বুঝেছি কিনা তাও বলে না। আইয়ু কম করে হলেও 20 বার জিজ্ঞাসা করেছে, তে তোমার কি হয়েছে বলো, কিন্তু তে কিছুই বলতো না। তে ভিতরে আসবো? আরে আপু, হ্যাঁ আসো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলে সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। আয়ু হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে তের দিকে। আজকে তের সম্পূর্ণ মনোযোগ আছে পড়ায়। পড়ানোর আগেই সব বুঝে ফেলছে। আয়ু পড়িয়ে যাওয়ার পর আরো 2 থেকে 1 ঘন্টা সকিনার বান্টুর সাথে আড্ডা দিয়েছে তে। নিজেও পড়ছে না, ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিরা কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। সুবিনার নাম জুন বাসায় ফিরেছে কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছে। তেও আজ সবার সাথে খেতে বসেছে। জঙ্কুকের চেয়ারের দিকে তাকিয়ে মুস্কে একটা হাসি দিয়ে মনে মনে বলল, মিস ইউ জঙ্কুক ভাই। মামুনি, আইয়ু ঠিক মতো পড়াচ্ছে তো? হ্যাঁ বড় আব্বু। কোনো সমস্যা হলে আমাকে জানিও। আচ্ছা বড় আব্বু। তে রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। জঙ্কুক ভাইয়ের সাথে কথা বলার খুশি, সাথে এটাও অনুভব করছে সে জঙ্কুক ভাইকে ভালোবেসে ফেলেছে। এটা ভেবে হেসে উঠে ডাটা অন করে জঙ্কুক ভাইয়ের আইডিতে ঢুকে সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমানে জঙ্কুক ভাইয়ের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা করলো। জঙ্কুক ভাইয়ের আইডিতে ঢুকতেই একটা পোস্ট চোখে পড়ে। আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে, সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি। 2 ঘন্টা আগে পোস্ট করেছে। তাই সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়েক্ট দিয়ে একটা লাভ ইমোজির কমেন্ট করলো। জঙ্কুক ভাইয়ের ছবি দেখে তেরো কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। জঙ্কুক ভাইকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে তে নিজেও জানে না। কেটে গেল আরো 2 থেকে 3 দিন। তে নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5 থেকে 7 দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটাও এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে জঙ্কুক ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছু নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে তে। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খেতে। নিচে আসতেই চোখে পড়ে সকিনার বান্টুকে। এই আপু দেখো, ভাইয়া কত গিফট নিয়ে এসেছে আমাদের জন্য। সকিনা 2টা শামুক নিয়ে এসে তেকে বলল, দেখো আপু, তোমার নামের একটা, আমার নামের একটা। জঙ্কুক ভাই কখন এসেছে? কিছুক্ষণ আগেই এসেছে। তে আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। এই আপু চলে যাচ্ছ কেন? ভাইয়া তো আরো অনেক গিফট আনছে, দেখে যাও। একটু পর আসছি বলে তাড়াতাড়ি করে জঙ্কুক ভাইয়ের রুমের দিকে যায়। জঙ্কুক শাওয়ার শেষ করে কোমরে টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে। চুলগুলো থেকে টুপ টুপ করে পানি পড়ছে। তের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে জঙ্কুক। মেয়েটার এলোমেলো চুলগুলো উড়ছে এদিক সেদিক। এই কয়দিনেই অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে। গায়ের রঙও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত জঙ্কুক। এদিকে জঙ্কুক ভাইয়ের আবেশিত নেশা ভরা চোখে চাউনিতে অষ্টাদশীর কমল মনে অশান্ত অস্থির ঢেউ আশ্রয় পড়ছে। মনে হচ্ছে সিডর, আইলা, জলোচ্ছ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। জঙ্কুক ভাইকে এই অবস্থায় দেখে তের অন্তঃস্থলে শিহরণ জাগায়। হঠাৎ করে তের মনে গান বেজে ওঠে। দৃষ্টিতে যেন সে রাসপুতিন, ফুল হয়ে যাই আমি প্রতিদিন। নাম ধান জানি তার সবকিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিসড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো তে। জঙ্কুক তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। তে গলা খাকারি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল, সরি। জঙ্কুকের এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? অসময়ে চলে এসেছি তাই। এইটুকু বলেই চলে যেতে নাই তে। দাঁড়া, কি বলতে এসেছিলি বল। ভুলে গেছি। জঙ্কুক একটা দুষ্টু হাসি দিয়ে বলল, মনে করে বলে তারপর যাবি। জঙ্কুক ভাই আবার থাপ্পড় দিবে না তো? সরি জঙ্কুক ভাই, এভাবে আর রুমে ঢুকবো না। এত ন্যাকামি করছিস কেন তে? তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষকে জড়ো করে বলি, ও বাবা গো, ও মা গো, তে আমার সর্বনাশ করে ফেলছে, আমায় খালি গায়ে দেখে ফেলছে, এখন আমার কি হবে গো? জঙ্কুকের মুখে এমন কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল তে। জঙ্কুক ভাইকে খালি গায়ে দেখে পুনরায় মনের ভেতর উতাল পাতাল শুরু হয়ে যাচ্ছে। তে সাথে সাথে মাথা নিচু করে ফেলে।
আমি মেয়ে না যে আমার এই অবস্থা দেখে ফেলেছিস বলে মান সম্মান চলে যাবে। তুই কি বলতে আসছিলি সেটা বল। আপনাকে দেখতে এসেছিলাম। দেখতে আসছিস দেখ, খোঁজ নে আমার, এত ফর্মালিটি করছিস কেন? দেখেছি, এখন যাই। তে ঘুরে এক পা ফেলতেই জঙ্কুক ডাকলো, তোর সাথে আমার কথা আছে, রুমে এসে বস। তে ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে, মুখ তুলে তাকাতেও পারছে না, মনে মনে বলছে, হে আল্লাহ, আমাকে বাঁচাও। বসতে বললাম তো তোকে। তে ধীরে স্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোণায় বসে, দৃষ্টি তার ফ্লোরে। জঙ্কুক একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে তের থেকে কিছুটা দূরে বসেছে। কি হয়েছে তোর? জঙ্কুক ভাই, আপনি কিছু একটা পড়ুন প্লিজ। জঙ্কুক মুচকি হেসে ভেজা শরীরেই হাতের গেঞ্জিটা পরে নিল। এবার শান্তি হয়েছে? এখন বল, কি হয়েছে তোর? কিছু হয়নি। তে ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দিব। কেন? আমি কি করেছি? এই যে তুই ঠিক মতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হয়ে যাচ্ছিস, তোকে এ বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজে দিবে। খাই তো আমি। জঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলা শুরু করলো, এই কয়দিনে না তুই ঠিক মতো খেয়েছিস আর না তুই ঠিক মতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিক মতো করিসনি তা তোকে দেখে বোঝা যাচ্ছে। চুলগুলোতে কতদিন চিরুনি লাগাস না আল্লাহই জানে। এমনকি তুই পড়াশোনাও করিস না, কোচিং টিউশনের প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস। তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব। আজকের পর কোনোদিন বই নিয়ে বসতে হবে না তোর, এর জন্য তোকে কেউ কিছু বলবে না। আমি পড়াশোনা করব। এক সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি? কম পাইনি তো। আমার সামনে অন্তপক্ষে মিথ্যা বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস। এগুলো কি খারাপ মার্ক না? এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি। আপনি কিভাবে জানেন? তে আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নেই? তোর কোচিং এর পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। তাছাড়া তোর নাম্বারের পাশে গার্ডিয়ানে যে নাম্বারটা দেওয়া ওইটাও আমারই নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশনের স্যারও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। তাই মিথ্যা বলা আর কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না। তে আহম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনলো। তে আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। দাঁড়া। জঙ্কুক হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো তের কাছে। জঙ্কুক ভাই কাছাকাছি আসাতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত গায়ের গন্ধ। মাত্র শাওয়ার নেওয়ায় সে গন্ধটা যেন অন্যরকম ভালো লাগছিল। জঙ্কুক শপিং ব্যাগটা তের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্নে যদি একটুও ত্রুটি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না, যা এখন। তে কাপা কাপা হাতে শপিং ব্যাগটা নিয়ে ছুটে পালালো রুম থেকে। নিজের রুমে এসে শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়লো। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছেও করছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠলো জঙ্কুক ভাইয়ের সে উন্মুক্ত দেহ, গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই ধারালো চাউনি। অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই বেড়ে গেছে যে তে ডান হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। চোখের সামনে থেকে যেন জঙ্কুক ভাই সরছেই না। চোখ বন্ধ করলেও জঙ্কুক ভাইকে দেখছে, চোখ মেলে তাকালেও জঙ্কুক ভাইকেই দেখছে। আর বারবার মাথায় আসছে জঙ্কুক ভাইয়ের বলা কথাগুলো, তে আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এসব ভেবেই অষ্টাদশীর মনে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখে রাখুক। তেমনি তের কাছে জঙ্কুক ভাইও তার প্রিয় মানুষ। জঙ্কুক ভাই যদি বোনের নজরেও দেখে তারপরেও তো তেকে নিয়ে ভাবে, এটাই ভেবে মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চললো 30 মিনিটের উপরে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল তে। সন্ধ্যা নামার আগে ঘুম থেকে উঠলো তে। ফ্রেশ হয়ে এসে শপিং ব্যাগটাকে টেনে আনলো নিজের কাছে। এরপর শপিং ব্যাগটাকে উল্টো করে সবগুলো জিনিস বিছানার উপর ফেললো। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। কম করে হলেও 15 থেকে 20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুলের সংখ্যা অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেঁচে দেখার সময় পাননি, যা পেয়েছেন সব নিয়ে নিয়েছেন। বড় একটা শামুকে লেখা মাই পার্সিউট, আরেকটা শামুকে লেখা তে। এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক একটা কাচের বয়াম ভরা, যার সবগুলোই জঙ্কুক নিজের হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদে খাবার জিনিস যেগুলোর টেস্ট ভালো সেগুলো দিয়েছে তেকে। তে অবাক চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিস। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কষ্ট যেখানে আকাশময় মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেওয়া সামান্য উপহার ও অমূল্য সম্পদ। জঙ্কুক ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছে, এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। গলায় মুক্তার মালা, হাতে ব্রেসলেট, সাথে এক সেট কানের দুল পরে, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে সুন্দর করে সেজে নিজের রুম থেকে বের হলো তে। সিঁড়ি দিয়ে নামতেই যাবে তখনই চোখে পড়ে জঙ্কুক ভাই সিঁড়ি দিয়ে উঠছে, হয়তো কোথাও গিয়েছিল। জঙ্কুক কাছাকাছি আসার পর তে বলল, জঙ্কুক ভাই, আমাকে কেমন লাগছে?
জাঙ্কুক সিঁড়ি থেকে চোখ তুলে তের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল, ভালো। এমন ভাবলেশহীন উত্তরে তের মুখটা মলিন হয়ে গেছে। থ্যাংক ইউ জাঙ্কুক ভাই। জাঙ্কুক নিজের মতো রুমের দিকে চলে যায়। তে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে মনে মনে বলে, সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত? হিটলার একটা। তে জাঙ্কুককে মনে মনে ইচ্ছে মতো বকে সকিনা রুমে চলে গেল। মাশাআল্লাহ আপু, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। দেখো আপু, ভাইয়া আমার জন্য কত কিছু এনেছে। সকিনার জন্য আনা জিনিসগুলো তের 3 ভাগের 1 ভাগ হবে। সবগুলো সুন্দর হয়েছে। তুই অ্যাকসেপ্ট কর, তারপর আমরা ছবি তুলবো একসাথে। আচ্ছা আপু, আমি এখনই সাজুগুজু করে নিচ্ছি। এরপর ওরা দুজন একসাথে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। এর মাঝে বান্টুও এসে যোগ দেয় ওদের সাথে। 3 ভাই বোন অনেক ছবি তোলার পর সেগুলো দেখছে আর হাসছে। হঠাৎ করে জঙ্কুককে সিঁড়ি দিয়ে নামতে দেখে তের হাসি থেমে যায়। তোরা গিয়ে রুমে পড়তে বস, আমিও যাচ্ছি। জঙ্কুক খাবার টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞাসা করলো, আম্মু রান্না হয়েছে? রান্না শেষের দিকে। খেতে দেবো তোকে? হ্যাঁ দাও। তে 4 থেকে 5 সিঁড়ি ওঠার পর জঙ্কুক ডাকলো, তে এদিকে আয়। তে ধীর গতিতে আবারও নিচে নেমে আসলো। জঙ্কুক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুকের দাঁড়ানোর স্টাইল দেখে তে একদম ফিদা হয়ে যায়। বলুন জাঙ্কুক ভাই। খেতে বস। খিদে নেই, পরে। এতটুকু বলতেই চোখ পড়লো জঙ্কুক ভাইয়ের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে জঙ্কুক। তে কাঁপা কাঁপা হাতে চেয়ার টেনে বসে পড়লো। জঙ্কুকও তার চেয়ারটাকে টেনে বসে পড়লো। তে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। জঙ্কুক একবার তের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে। কিছুক্ষণের মধ্যে জিন টেবিলে খাবার দিয়ে গেল। জঙ্কুক একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল তের দিকে। নে খা। তে কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায়, কিন্তু হাত পায়ে কাঁপাকাঁপিতে প্লেটটা পড়ে যেতে নেয়। তখনই জঙ্কুক প্লেটটাকে ধরে বলে, তোর শরীরে কতটুকু শক্তি বুঝ এখন। এরপর তের সামনে প্লেটটা দিয়ে নিজের খাওয়াতে মনোযোগ দিল জঙ্কুক। জঙ্কুক ভাইয়ের কথায় তে মাথা নিচু করে ছোট করে বেঞ্চি কাটলো আর বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়, আমি কি করব? জঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তের দিকে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি? তে জঙ্কুক ভাইয়ের কথায় আটকে ওঠে, আস্তে আস্তে খাওয়া শুরু করে। তের এই ধীরস্থির গতিতে খাওয়া দেখে জঙ্কুক বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কিছু বলছে না। নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো। তে তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু জঙ্কুক ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে। খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে। জঙ্কুক বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। গলায় মুক্তার মালাতে জল জল করছে মুখটা। খুব মনোযোগ দিয়ে দেখছে তের খাওয়া। তে এক প্রকার নাকে মুখে খাবার শেষ করছে, কিন্তু খাবার শেষ হওয়ার আগেই জঙ্কুক আরো 1 প্লেট খাবার দিল। তে থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না, বাধ্য মেয়ের মতো চুপচাপ খাচ্ছে। এদিকে জঙ্কুক তের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। জঙ্কুকের এমন কর্মকাণ্ড দেখে রান্নাঘর থেকে জিন এবং তের মা দুজনেই হাসছে। তে বাড়ির কারো কথা শুনে না, বড় আব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে। তাছাড়া বাবা মা কাকামণি কাকিয়া কারো কথা শোনে না। সুগা এত বছর ধুমকে একটু একটু খাওয়াতো, কিন্তু সারাদিন মুখ গোমরা করে রাখতো। সুগা সারাদিনের শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো। এত বছর পর জঙ্কুক যেন দ্বিতীয় ব্যক্তি, যে তেকে শাসন করে, জোর করে খাওয়ায়। আর তেও যেন বাধ্য মেয়ের মতো সবকিছু মেনে নেয়। সুগা ভাইয়ের সামনে তেজ দেখালেও জঙ্কুক ভাইয়ের সামনে তে যেন একদম নিশ্চল হয়ে যায়। তের দুর্দশা দেখে জিন রান্নাঘর থেকে বলল, মেয়েটাকে ছেড়ে দে বাবা, আর খেতে পারছে না তো। ও যদি ঠিক মতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না। কেউ আর কোনো কথা বললো না। তে চুপচাপ খাওয়া শেষ করলো। তের খাওয়া শেষ হওয়া মাত্রই জঙ্কুক উঠে বের হয়ে গেল বাড়ি থেকে। তে নিষ্পলক তাকিয়ে রইলো কিছুক্ষণ দরজার দিকে, তারপর নিজের রুমে চলে গেল। রাত 12টার উপরে বাজে, কিন্তু জঙ্কুক এখনো বাড়িতে আসেনি। চিন্তা লাগছে তের, বারবার উঠে বারান্দায় যাচ্ছে। শুধু ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে। মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল। কারো চোখে ঘুম নেই। রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে জঙ্কুককে যেতে হলো। এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল। জঙ্কুক এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে। পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া, প্লিজ আপনার নাম্বারটা দিবেন। আপনাকে সুগা বলেনি আমি একজনকে ভালোবাসি? মেয়েটা জঙ্কুকের এই কথাটাকে পাত্তাই দিল না, হাসতে হাসতে উত্তর দিল, আমি তো সুগা ভাইয়ের কথা একদমই বিশ্বাস করিনি। উনি আমার সাথে মজা করেছেন। সুগা মজা করেনি আপনার সাথে, ও সত্যি কথাই বলেছে। মেয়েটা এমন ভাবে হাসছে যেন জঙ্কুক যোগ বলছে। জঙ্কুক এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল, শোনো মেয়ে, এই আমি মা জঙ্কুক অন্য কারো মালিকানায় বন্দী। আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে। এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো জঙ্কুকের দিকে। আপনি কি সত্যিই অন্য কাউকে পছন্দ করেন? সে আমার পছন্দ বা ভালো লাগা নয়, সে আমার ভালোবাসা। আমি আমৃত্যু ভালোবাসবো তাকে।
মেয়েটার চোখ টলমল করছে। এটা দেখে জঙ্কুক এবার বিরক্তি নিয়ে বলল, শোনো, আমি শুধুই তোমার মোহ। 2 দিন পর সব মোহ কেটে যাবে। আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না। তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে, যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সী। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয়। ভালো থেকো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় জঙ্কুক। পেছন থেকে এমপির মেয়ে বলল, সরি ভাইয়া, আর কখনো এমন হবে না, প্লিজ আব্বুকে কিছু বলবেন না। জঙ্কুক মুস্কি হাসলো। মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতে অনেক ভালো লাগছে জঙ্কুকের। হলরুমে ঢুকে সালাম দিল এমপিকে। কেমন আছো জঙ্কুক? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি। তা তোমার কোনো দরকার ছিল? আসলে সুগাকে নিতে এসেছিলাম। এত রাতে কিভাবে যাবে, এর জন্য। মিটিং শেষ, খাওয়া দাওয়া করে চলে যেও। আমরা খাবো না, অনেক রাত হয়ে গেছে, অন্য কোনো সময় খাবো। এমপিও আর জোর করলো না। জঙ্কুক সুগাকে নিয়ে বের হলো বাড়ি থেকে। বাইকে জঙ্কুকের পিছনে চুপচাপ বসে আছে সুগা। অনেকটা পথ যাওয়ার পর সুগা ভয়ে ভয়ে বলল, ভাইয়া, এমপির মেয়ের সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ। তাকে কি বোঝাতে পারছো? আমার বোঝানো তো বুঝিয়েছি, কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয়। আমি কি করব বলো ভাইয়া? কোনো দরকারে এমপির সাথে দেখা করা, গুরুত্বপূর্ণ মিটিং সবকিছু এমপির বাড়িতে হয়। আমার দেখা যায় প্রতিদিন অন্তপক্ষে 2 থেকে 1 বার এমপির বাড়িতে আসতেই হয়। আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসবো। দেখলেই ছুটে আসে, তোমার কথা জিজ্ঞাসা করে। আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো, বিয়েও ঠিক করা আছে, কিন্তু মেয়ে কোনো পাত্তাই দেয় না আমার কথা। এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে, ভাববে ওনার মেয়ের সাথে হয়তো বা আমার কিছু চলে, তখন তো ঝামেলায় আমি ফাঁসবো। তাই তোমাকে বলেছি, সমস্যা নাই। আশা করি এই মেয়ে তোকে আর কিছু বলবে না। তুই তোর কাজে মনোযোগ দে। রাত প্রায় 1:30টার দিকে জঙ্কুক বাড়িতে ঢুকলো বাইক নিয়ে। জঙ্কুক বাইকে দেখে তের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জলজল করে ওঠে। সেই 12টা থেকে অপেক্ষা করছে জঙ্কুক ভাইয়ের জন্য। বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুলো শেষ করে ফেলেছে মনে হয়, কিন্তু জঙ্কুক ভাই আসছিল না। তের দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো জঙ্কুক ভাইকে। বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল, তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লো। সকালে জঙ্কুক রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকিয়ে ডাইনিং রুমে দেখলো তে নেই। এত রাত করে ঘুমানোর জন্য তে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। জঙ্কুক তের দরজায় টোকা দিল। 2বার শব্দ হতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল তে। জঙ্কুক বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে। সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে তেকে। খুব করে চাইছে দৃষ্টি সরাতে, কিন্তু পারছে না। এত রাতে বেলকুনিতে দাঁড়িয়েছিলি কেন? রাতে ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতে যাসনি? সত্যি করে বল। জঙ্কুক ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস এখনো হয়নি তের। ঘুম আসছিল না। কেন? তে আর কিছু বলতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো, চুপ করে আছিস কেন বল? জঙ্কুক ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল তে। আপনার জন্য। কেন মেতেছিস ধ্বংসের খেলায়? কখনো অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটবি না। নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না।